আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন মহামারী চলছে, সবাই অংশ নেই এই সময়ে খানিপুর উচ্চ বিদ্যালয়ের সবাইকে অনলাইন ক্লাসে। স্বাস্থ্য সচেতন হতে হবে। সেজন্য মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে এবং 2-3 ঘন্টা পর পর সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং অবশ্যই অপ্রয়োজনে বাইরে যাবে না। বিশেষ প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। স্বাগত জানাচ্ছি 8ম শ্রেণীর একাদশ অধ্যায়ে, গণিত বিষয়ে একাদশ অধ্যায়ে তথ্যপত্র অধ্যায়ে। আজকে আমরা আলোচনা করব বিভিন্নভাবে গড় নির্ণয়ের পদ্ধতি। আমরা গত পর্বে অর্থাৎ পর্ব 1-এ গণসংখ্যা নির্বাচন সারণীর মাধ্যমে গড় নির্ণয় করেছিলাম। এ পর্বে আমরা আরও বিস্তৃত আলোচনা করতে চাই। তাহলে আসো দেখা যাক কিভাবে বিভিন্ন রকমের গড় নির্ণয় করা যায়। এখানে পাঠ্য বইয়ের 9 নম্বর অঙ্কটি তুলে দেওয়া হয়েছে হুবহু, অর্থাৎ পাঠ্য বইয়ে তোমরা বই খুলে দেখতে পাবে পাঠ্য বইয়ে এরকম উপাত্ত 9 নম্বর অঙ্কে এরকম উপাত্ত আছে। সে উপাত্ত থেকে আমরা প্রথমে ক নাম্বার সমাধান করতে চাচ্ছি, মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, তারপরে সারণী থেকে গড় নির্ণয় করব, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব এবং শ্রেণীব্যাপ্তিহীন সারণী নির্ণয় করে গড় নির্ণয় করব। তাহলে আমরা প্রথমেই মানের ঊর্ধ্বক্রমে সাজাবার বিশেষ কৌশল অর্থাৎ রক্ষণশীল মানসিকতায় কিভাবে আমরা ছোট থেকে বড় ক্রমে অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাতে পারি সে বিষয়ে তোমাদের সাথে আলোচনা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দশক স্থানীয় অঙ্কটি সবচেয়ে ছোট হচ্ছে 63। তার অর্থ হচ্ছে 63 থেকে 69 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আমি মার্ক করব এভাবে। 65 একদিক থেকে মার্ক করে এলেই ভালো হয়। 69, 63, 66। এবার দেখা যাচ্ছে আমি 6টি সংখ্যা মার্কস করেছি। সবচেয়ে ছোট সংখ্যা 63। সবচেয়ে ছোট উপাত্তটি 63। এখানে অর্থাৎ 60-এর দশকে আছে, তার মানে 63 থেকে 69 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি প্রথমে মার্কস করলাম। এবার দেখা যাচ্ছে এখানে 7টি সংখ্যা পেয়েছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7। এই সংখ্যাগুলো প্রথমে আমরা সহজেই বাছাই করে লিখতে পারবো, তাই 63 প্রথমে লিখছি, তারপরে 65, তারপরে 66, 67, 69, 69, 69, অর্থাৎ 63, 65, 67, 66, 67, 69, 69, 69। এরপর আমরা 7-এর ঘরে যে সমস্ত উপাত্তগুলো আছে অর্থাৎ 72, 78, 78, 75, 74, 77, 79, 74, 73, 75, 75, 71। আমরা 6-এর দশকের সংখ্যাগুলো কেটে দিয়ে পরবর্তী সংখ্যাগুলো সাজাবার চেষ্টা করছি। এতে ভুল হওয়ার সম্ভাবনা অবশ্যই কমে যাবে। আমরা এবারে সবচাইতে ছোট সংখ্যা 7-এর দশকে হবে 71। আমরা সেই সংখ্যাটি
কেটে নিচ্ছি। এরপরে 72, এরপরে 73, 74 আছে দুটো, 74, 74, এরপরে 75 আছে, দেখা যাচ্ছে 3টি 75 আছে, আমরা 75 কাটলাম। এভাবে আমরা পরে 8-এর দশকের যে সংখ্যাগুলো আছে সেগুলো কেটে কেটে আমরা এভাবে ছোট থেকে বড় ক্রমে সাজাবো। এবার আসি ছোট থেকে বড় ক্রমে সাজানোর পরে আমাদের খ নাম্বারের সমাধানে আমরা দেখছি সারণী থেকে গড় নির্ণয় করো। সারণী থেকে গড় নির্ণয় করতে চাইলে প্রথমেই আমাদের খেয়াল করতে হবে আমরা কত লিখে শুরু করব। এখানে সবচাইতে ছোট সংখ্যাটি আছে 63। আমরা 63 লিখে শুরু করব না, আমাদের সবসময় মনে রাখতে হবে কাজ সহজ করবার জন্যে 60, 61, 65, 66 এখান থেকে শুরু করা যাবে। অর্থাৎ যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা উপাত্তের মধ্যে সবগুলোই 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে থাকে, তাহলে দেখব এই একক স্থানীয় অঙ্কটি সবচাইতে ছোট যদি একক স্থানীয় অঙ্কটি 0 হয়, অথবা 1 হয়, অথবা 5 হয়, অথবা 6 হয়, তাহলে তা লিখেই শুরু করব। অর্থাৎ সবচাইতে ছোট সংখ্যাটা যদি এখানে 60 হতো, তাহলে আমি 60 লিখে শুরু করতাম। যদি 61 থাকতো সবচাইতে ছোট সংখ্যাটি এই উপাত্তের মধ্যে, তাহলে আমি 61 লিখে শুরু করতাম। আর যদি 62, 63, 64 থাকে, তাহলে আমরা 61 লিখে শুরু করব। একইভাবে 65 থাকলে সবচাইতে ছোট সংখ্যাটা যদি 65 হয়, তাহলে 65 লিখে শুরু করব। আর সবচাইতে ছোট সংখ্যাটা যদি 66 থাকতো এখানে, তাহলে 66 লিখে আমরা শুরু করতাম। কিন্তু 67, 68, 69 যদি লেখা থাকতো সবচাইতে ছোট সংখ্যাটি, তাহলে আমরা 66 লিখে শুরু করব। এখানে আমাদের 63 যেহেতু সবচাইতে ছোট সংখ্যা, সেক্ষেত্রে আমরা 61 লিখে শুরু করব। 61 টু 65, 66 টু 70, 71 টু 75, 76 টু 80, 81 থেকে 85, 86 থেকে 90। আমরা এই 90-এর মধ্যে, অর্থাৎ যেহেতু সবচেয়ে বড় সংখ্যাটি 88, সুতরাং সর্বশেষ শ্রেণীতে আমরা 88 সন্নিবেশিত করতে পারব। এক্ষেত্রে আমাদের শ্রেণী পরিসর নির্ণয় করতে হবে। অবশ্যই শ্রেণী পরিসর পরিসর নির্ণয় করতে হবে, বর্তগুলোর পরিসর। আমি গত পর্বে পরিসর সম্বন্ধে তোমাদের বলেছি। পরিসর সবচাইতে বড় সংখ্যা থেকে সবচাইতে ছোট সংখ্যা বিয়োগ করে তার সাথে যদি 1 যোগ করা হয়, তাহলে পরিসর নির্ণয় করা যায়। এখানে পরিসর হচ্ছে 88 মাইনাস 63 যোগ 1, অর্থাৎ 88 থেকে 63 বিয়োগ করলে 25 হয়, তার সাথে 1 যোগ করলে 26 হয়। সুতরাং এই 26কে আমরা পরিসর ধরে কতগুলো শ্রেণীতে উপাত্তগুলো সন্নিবেশিত করব সে সম্বন্ধে আমাদের একটা উপযুক্ত শ্রেণীব্যাপ্তি চিন্তা করতে হবে। উপযুক্ত শ্রেণীব্যাপ্তি বলতে এখানে যদি পরিসর 50 হতো, তাহলে আমরা 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে করাটাই যুক্তিযুক্ত ছিল। আমাদের খেয়াল রাখতে হবে এই শ্রেণী যেন 4-এর কম না হয় এবং 10-এর বেশি না হয়, এরকম একটা ধারণা নিয়ে করলে অঙ্কটা সুন্দর হবে, সমাধানটা বেশি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করছি। এক্ষেত্রে 26 যেহেতু পরিসর, আমরা 5 শ্রেণীব্যাপ্তি নিয়ে করলে শ্রেণী সংখ্যা হবে শ্রেণী সংখ্যা 26 ভাগ এখানে 5। যেহেতু শ্রেণী সংখ্যাটি ভগ্নাংশে এসেছে, আমরা পূর্ণ সংখ্যা নিয়ে নেব। সেক্ষেত্রে 6টি শ্রেণীব্যাপ্তি করতে হবে এবং শ্রেণী করতে হবে। এখানে লেখালেখি করবার জন্য একটি এবং যোগফল নামাবের জন্য আরও একটি, অর্থাৎ মোট 8টি শ্রেণী আমাদের কাটতে হবে। সেক্ষেত্রে আমরা দেখছি 61 টু 65 এর মধ্যে যাচ্ছে দুটো সংখ্যা, 66 থেকে
70-এর মধ্যে যাচ্ছে 1 2 3 4 5 5টি সংখ্যা এবং 70 থেকে 75-এর মধ্যে যাচ্ছে 71 থেকে 75-এর মধ্যে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 8টি সংখ্যা, অর্থাৎ 8টি উপাত্ত যাচ্ছে। 76 থেকে 80-এর মধ্যে যাচ্ছে 1 2 3 4 5। এখানে আমরা 5টি, এই শ্রেণীতে 5টি সংখ্যা পাচ্ছি। একইভাবে 83 থেকে 85-এর মধ্যে যাচ্ছে 81 থেকে 85-এর মধ্যে যাচ্ছে 1 2 3 তিনটি সংখ্যা এবং 86 থেকে 90-এর মধ্যে যাচ্ছে 2টি সংখ্যা, সব মিলিয়ে 2 5 8 5 3 2। এর মোট গণসংখ্যা হচ্ছে 25 এবং শ্রেণীর মধ্যমান অর্থাৎ উচ্চসীমা এবং নিম্নসীমার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে শ্রেণীর মধ্যমান পাবো। সেক্ষেত্রে 61 এবং 65কে যোগ করে 2 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 63। যেহেতু শ্রেণীব্যাপ্তি 5, প্রতি ক্ষেত্রে 5 করে বেড়ে যাবে, অর্থাৎ 68 73 78 83 88। এখানে এফআই এক্সআই গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যমানের গুণফল। 2 দ্বারা 63কে গুণ করলে 6 12 126, 5 দ্বারা 68কে গুণ করলে 5 8 40, 5 6 30 34, 8 দ্বারা 73কে গুণ করলে 3 8 24 4 হাতে আছে 2, 7 8 56 58, 3 8 24 4 7 8 56 আর 2 58, 5 দ্বারা 78কে গুণ করলে 5 8 40, 5 7 35 আর 4 390, 3 3 9 3 8 24 249, 8 2 16, 8 2 16 আর 117। এখন এই সংখ্যাগুলো যোগ করলে আমি এফআই এক্সআই এর সমষ্টি সামিশন এফআই এক্সআই একে যোগ করলে পাচ্ছি 1865। সুতরাং এখানে সারণী থেকে গড় সমান সামিশন এফআই এক্সআই বাই এন, অর্থাৎ 1865কে 1865কে 25 দ্বারা যদি ভাগ করা হয় ভাগফল হবে 74.6। এটাই উত্তর। এবার আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এক্ষেত্রে আমরা 9 নম্বর অঙ্কে প্রাপ্ত 25টি তথ্যকে আমরা নিচে যদি 25টা ঘর করে সাজাতাম তাহলে বোর্ডের জন্য বোর্ডে সমাধান করতে একটু সমস্যা হতো। সেক্ষেত্রে আমরা একদম নিচে না লিখে স্কেলগুলোকে অর্থাৎ এই সারণীটিকে সমান 2 অংশে ভাগ করে একইভাবে প্রাপ্ত নম্বর এক্সআই মাইনাসে সংযোজিত বিয়োগফল, প্রাপ্ত নম্বর এক্সআই মাইনাসে সংযোজিত বিয়োগফল। দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একই ধরনের 2টি অংশ, অর্থাৎ নিচে না লিখে আমরা এই সবটিকে 2টি অংশে বিভক্ত করে তারপরে আমরা এভাবে সন্নিবেশিত করলাম। এক্ষেত্রে 72 থেকে বলা প্রয়োজন যে এ বলতে কি বুঝি। অনুমিত গড় বা কল্পিত গড়কে আমরা এ দ্বারা সূচিত করি। অনুমিত গড় অনুমান করে যে গড় বা কল্পিত গড় কল্পনা করে যে গড়, একই কথা। এখানে আমরা দেখছি যে উপাত্তগুলো আছে 63 থেকে 88 পর্যন্ত। এক্ষেত্রে আমরা অনুমিত গড় অর্থাৎ আমরা কল্পনা করে নিতে পারি যে গড় ফল হবে অঙ্কটা 75 বা তার কিছু কম বেশি। সুতরাং আমরা 75 ধরতে পারি অনুমিত গড়, 70 ধরতে পারি অনুমিত গড়। আবার যদি আমি 80 ধরি
সেক্ষেত্রে অঙ্ক ভুল হবে না। আবার যদি 65 ত্রিকোণমিত গড়, সেক্ষেত্রে অঙ্ক ভুল হবে না। আমরা ধরে নিলাম যে 63 থেকে 88 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার আনুমানিক গড় হবে 70। সেক্ষেত্রে প্রতিবারে আমি 70 বিয়োগ করব। এখানে 70 এর মান মনে রাখতে হবে। প্রতিবারে আমি 70 বিয়োগ করব। প্রত্যেকটা প্রাপ্ত নাম্বার থেকে আমি 70 বিয়োগ করলে যে নাম্বারটা পাই, সেই নাম্বারটাকে পরে আবার যোগ করব। এক্ষেত্রে প্রতিবার আমি 70 বিয়োগ করতে চাই। এক্ষেত্রে বিয়োগ করতে হবে 2। আমি বিয়োগ করতে একটু ডিস্টেন্সে লিখতে চাই, কারণ ক্লাস আলোচনা করে তো, এই জন্য বিয়োগ কর 2। এখানে 85 গুণে বিয়োগ কর 15, আর এখানে বিয়োগ কর হবে 14, বিয়োগ কর হবে 8, এখানে 5, এখানে বিয়োগ করতে -1। 69 থেকে 70 বিয়োগ করলে বিয়োগই বেশি আছে। এখানে বীজগণিতের নিয়ম কি প্রযোজ্য, অর্থাৎ বিয়োগই বেশি আছে। 69 থেকে 70 বিয়োগ করলে পরে -1 বেশি, মানে বিয়োগ 1। এখানে বিয়োগ 3, একইভাবে এখানে 18 হয় 10, 4, 7, 9। 79 থেকে 70 বিয়োগ করলে 9 হয়। এখানেও একইভাবে বিয়োগে 1, 4, 3, বিয়োগ হয় 13। এখানে বিয়োগে 5, 1, বিয়োগে 1। এখানে 63 বিয়োগে হলো 7। 63 থেকে 70 গেলে বিয়োগে 7 বেশি 5। 86 থেকে 70 গেলে আমরা লিখব 16। এখানে 66 থেকে 70 গেলে বিয়োগই বেশি, সেটা হবে 4। এখানে 1। ক্রমযোজিত বিয়োগ করবো আমরা ক্রমে ক্রমানুসারে বিয়োগফলগুলো যোগ করতে যাব। অর্থাৎ 2, 17, 17 সাথে 8 যোগ করলে 25, 25 এর সাথে 14 যোগ করলে 39, 39 এর সাথে 8 যোগ করলে 47, 47 সাথে 47 এর সাথে 5 যোগ করলে 52, 52 থেকে 1 বিয়োগ করলে 51, 51 থেকে 3 বিয়োগ করলে 48, 48 এর সাথে 18 যদি আমি যোগ করি তাহলে 8 6 6 আছে 1 5 6। 48 এর সাথে 18 যোগ করলে 66, 66 এর সাথে 8 যোগ 10 যোগ করলে 76, 76 এর সাথে 4 যোগ করলে হয় 80, 80 এর সাথে 7 যোগ করলে 87, 87 এর সাথে 9 যোগ করলে 96, 96 থেকে 1 বিয়োগ করলে 95, 95 এর সাথে 4 যোগ করলে 99, 3 যোগ করলে 102, তার সাথে 13 যোগ করলে 115 হয়। 5 গেলে 110, 10 এর সাথে যদি 5 যোগ করি তাহলে 115 হবে। 15 এর সাথে আবার 1 বিয়োগ করলে 114, 14 থেকে 7 বিয়োগ করলে 107, 107 এর সাথে 5 যোগ করলে 112, 112 এর সাথে 16 যোগ করলে 128, 128 থেকে 4 বিয়োগ করলে হয় 124, 24 এর সাথে 1 যোগ করলে হবে 125। সুতরাং ক্রমযোজিত বিয়োগফল 25। এক্ষেত্রে সংক্ষিপ্ত গড় সমান a প্লাস
ক্রমযুক্ত বিয়োগফল ভাগ উপাত্ত সংখ্যা উপাত্ত সংখ্যা এখানে ক্রমযুক্ত বিয়োগফল 100 এ হলো 70 আর ক্রমযুক্ত বিয়োগফল 125 উপাত্ত সংখ্যা 25। সুতরাং 70 তার সাথে এখানে 5 এটা একটা উত্তর। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করলাম। এবার আমরা শ্রেণীব্যাপ্তিহীন সারণী থেকে এরপর যে আমরা শ্রেণীব্যাপ্তিহীন সারণী করে গড় নির্ণয় করতে চাচ্ছি। শ্রেণীব্যাপ্তিহীন সারণী মানে যে সারণীতে শ্রেণী ব্যক্তি নেই, অর্থাৎ যে সংখ্যাগুলো এখানে আছে কোনো একটি সংখ্যার জন্য একটি ঘর, কোনো সংখ্যা যদি একাধিক বার থাকে তার জন্য একটি ঘর রাখতে হবে। সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড় ক্রমে যে সাজিয়েছিলাম সেখান থেকে খেয়াল করছি আমাদের 19টি সংখ্যা আছে এবং 19টি ঘর রাখতে হবে। লেখালেখি করবার জন্য একটা ঘর এবং যোগফল নামাবার জন্য একটি ঘর। এক্ষেত্রে 63 এর জন্য একটি ঘর, 65 এর জন্য একটি ঘর, 66 এর জন্য একটি ঘর, 67 এর জন্য একটি ঘর। যদিও কোনো সূত্র 3 বার আছে তার জন্য একটি ঘরই হবে। 71 এর জন্য একটি ঘর, 72 এর জন্য একটি ঘর, 73 এর জন্য একটি ঘর, 74 দুবার আছে তার জন্য একটি ঘর রাখতে হবে। 75 3 বার আছে, এই 75 এর জন্য একটি ঘর রাখতে হবে। এবং 77 একবার আছে তার জন্য একটি ঘর, 78 দুবার আছে তার জন্য একটি ঘর, অন্য সকল সংখ্যাগুলো একবার করে আছে। সুতরাং আমাদের সারণীতে ঘর রাখতে হবে 19টি। সেক্ষেত্রে আরেকটা প্রাপ্ত নম্বরগুলো এভাবে লিখলাম 63, 65, 66। 63 একবার আছে, 65 একবার আছে, 66 একবার আছে, 67 একবার আছে, 69 3 বার আছে তাই 3 লিখলাম। ঘরের সংখ্যা 3। 71 একবার আছে, 72 73 একবার, 74 আছে 2 বার, 75 আছে 3 বার, 78 আছে 2 বার, অন্য সকল সংখ্যাগুলো একবার করে আছে। এই বড় সংখ্যা 1 এবং যোগ করলে আমরা দেখব যে মোট বড় সংখ্যা 25। এবার xi এবং fi অর্থাৎ প্রাপ্ত নম্বর আর বড় সংখ্যা যদি গুণ করি তাহলে যোগফল এখানে নামাবো যে এই পক্ষে তাহলে নামালে এর দ্বারা ভাগ করলে আমরা এখানেও গড় পেয়ে যাব। সুতরাং শ্রেণীব্যাপ্তিহীন সারণী থেকে summation fi xi by a summation xi 1875 এটা 75 কে যদি আমি 25 দ্বারা ভাগ করি তাহলে দেখব এখানে 75 হয়েছে। এটা তাহলে আমরা মোট কয়টি গড় নির্ণয় করতে শিখলাম? আমি 2টি পর্বে আমাদেরকে 4 রকমের গড় নির্ণয় করতে শিখিয়েছি। একটা হচ্ছে সারণী থেকে গড়, সাধারণ যে গড় আমরা সারণী থেকে বলি। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এটাও সারণী থেকে হয়েছে। শ্রেণীব্যাপ্তিহীন সারণী থেকে গড়, এটাও সারণী থেকে হয়েছে। অন্য একটি গড় আমরা পেয়েছিলাম সরাসরি গড়। সরাসরি গড় সহ এখানে 4 রকমের গড় নির্ণয় করতে শিখলাম। আমরা বইয়ের উদাহরণে বিভিন্নভাবেই এই কথাগুলো আছে, আলোচনা আছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এ ধরনের প্রাসঙ্গিক আলোচনা পরীক্ষার মধ্যে থাকতেই পারে। সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতি রাখতে হবে, যেহেতু সৃজনশীল প্রশ্ন অবশ্যই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বললে সেটা যেন আমরা সুন্দর মতো উত্তর দিতে পারি সেদিকে আমরা খেয়াল রাখবো। আজকে আমার আশা করি ভালো থাকবে এবং পরবর্তী পর্বে আমি মধ্যক এবং প্রশ্ন সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।